আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগতম সমাজবিজ্ঞানের ক্লাসে। আমি মোহাম্মদ শাহেদ পারভেজ। আজকে তোমাদের সমাজবিজ্ঞান ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি সমাজবিজ্ঞানের নবম অধ্যায়ের সামাজিক ব্যবস্থা নামক অধ্যায়ের অর্থাৎ সামাজিক ব্যবস্থা অধ্যায়ের রাষ্ট্রের ভূমিকা, আমি গত ক্লাসে তোমাদেরকে রাষ্ট্রের বিভিন্ন উৎপত্তিগত তথ্যগুলো পড়িয়েছি। আজকে আমি রাষ্ট্র কী এবং রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছিল এগুলো আলোচনা করেছি। আজকে তোমাদেরকে আমি রাষ্ট্রের ভূমিকা, মানে তাত্ত্বিকভাবে রাষ্ট্রের যে ভূমিকা আছে এই ভূমিকা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের দুই ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেওয়া আছে বইয়ে। অর্থাৎ আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, প্রথমে আমি তোমাদেরকে পড়িয়েছি রাষ্ট্রের উৎপত্তি। এখন রাষ্ট্রের উৎপত্তি কেন হয়েছে, অর্থাৎ রাষ্ট্র কী ভূমিকা পালন করছে আমাদের জীবনে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুই ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমটা হচ্ছে ক্রিয়াবাদী তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, দুই নম্বরটা হচ্ছে দ্বন্দ্ববাদী তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আমি আশা করি তোমরা সবাই জানো এই দুই ধরনের দৃষ্টিভঙ্গির মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য দুই ধরনের দৃষ্টিভঙ্গি এখানে আলোচনা করা হয়েছে। প্রথমত আমি ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি কি হচ্ছে, ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গিগত অনুসারে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে মানুষের প্রয়োজনে, অর্থাৎ রাষ্ট্র একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রের উৎপত্তি না হলে মানুষ এত সংঘবদ্ধভাবে এত নিয়ম কানুন মেনে চলা হয়তো সম্ভব হতো না। অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজন হয়েছে, মানুষের প্রয়োজনে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এক্ষেত্রে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, অর্থাৎ রাষ্ট্র একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান। এখন আমরা সবাই জানি আসলে রাষ্ট্র একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের গুরুত্ব অনেক। কয়েকটা নিয়ম জানলে, মানে কয়েকটা কারণ যদি আমরা পড়ি, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কেন রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমত এক নম্বর হচ্ছে নিয়মাদর্শ প্রয়োগ, অর্থাৎ প্রত্যেকটা সমাজ হচ্ছে নিয়ম, প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে একটা নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত। একটা রাষ্ট্রে বসবাস করলে কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়। যেমন ধরো, আমাদের দেশে আইন কানুন রয়েছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হয়। যখন রাষ্ট্র ছিল না, এ ধরনের নিয়ম কানুনের প্রয়োগের অনেক সমস্যা হতো। এই জন্য মানুষ একটা সময় যখন দেখা যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, তখন মানুষ রাষ্ট্রের উৎপত্তি করে। অর্থাৎ নিয়ম আদর্শগুলো যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে একটা দেশে সমস্যা তৈরি হবে। ফর এক্সাম্পল, আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখি যে যারা শক্তিশালী বা ক্ষমতাবান, তারা ক্ষমতাহীনদের জায়গা সম্পত্তি দখল করে ফেলে। অর্থাৎ এটা হচ্ছে নিয়মের বাইরে। অর্থাৎ যারা ক্ষমতা নাই তারাও মানুষ, যারা ক্ষমতা আছে তারাও মানুষ, কিন্তু গায়ের জোরে বা মাসলের জোরে বা টাকার জোরে বা ক্ষমতার জোরে একজন আরেকজনের জায়গা জমি দখল করে নেয়। এটা হচ্ছে নিয়মের বাইরে, অর্থাৎ নিয়ম বহির্ভূত একটা কাজ। তাহলে এরকম কর্মকাণ্ড যদি পরিচালিত হয়, তাহলে আমাদের সমাজ কোনোদিন আমরা কখনো শান্তিতে বসবাস করতে পারবো না। এই জন্য রাষ্ট্রের অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে আইন প্রয়োগ করা বা আইনের বাস্তবায়ন করা। সেই জন্য বোঝা যাচ্ছে রাষ্ট্র যদি না থাকে, তাহলে এই নিয়ম আদর্শগুলো প্রয়োগের ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে। যেমন করে একসময় রাষ্ট্রের উৎপত্তির আগে এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল, এজন্য মানুষ অতি আগ্রহের সাথে রাষ্ট্র তৈরি করেছিল বা রাষ্ট্রের নির্মাণ করেছিল। তাহলে এক নম্বর দেখা যাচ্ছে রাষ্ট্রের নিয়ম আদর্শ প্রয়োগের জন্য, অর্থাৎ নিয়ম আদর্শের প্রয়োগের জন্য রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে। দুই নম্বর হচ্ছে দ্বন্দ্বের মীমাংসা। আমরা জানি যে মানুষ যদিও অনেক দিন ধরে বসবাস করে আসছে একই সাইড বাই সাইড, শোল্ডার বাই শোল্ডার, কিন্তু তারপরেও দ্বন্দ্ব হতে সমাজের একটা অমীমাংসিত বিষয়। এই দ্বন্দ্বের ফলে পৃথিবীতে অনেক মানুষ মারা যায় এবং অনেক সম্পত্তির ক্ষতি হয় এবং অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এই দ্বন্দ্বের উৎপত্তি হয়েছিল সমাজবিজ্ঞানীদের মতে যখন ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হয়েছিল। ব্যক্তিগত সম্পত্তির মালিকানা নিয়েই মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কে কী ভোগ করবে, কার সম্পত্তি কী হবে, কার সম্পত্তি কে ভোগ করবে, এগুলো নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো। এই দ্বন্দ্বের মীমাংসা যখন মানুষ করতে পারছিল না, তখন সবাই মিলে কী করলো, রাষ্ট্র তৈরি করলো। কারণ রাষ্ট্র এই দ্বন্দ্বের মীমাংসা করে। রাষ্ট্র কী করে, নিরপেক্ষ ভূমিকা পালন করার মাধ্যমে দুই পক্ষকে সমাধান করে, দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা তৈরি করে। যেমন যার জমি বৈধভাবে যে জমির মালিক, তাকে জমি প্রদান করা হয়, অন্যায়ভাবে কেউ কারো জমি দখল করতে দেওয়া হয় না। এছাড়াও ব্যক্তিগত অনেক দ্বন্দ্ব থাকতে পারে। যেমন
কেউ একজন অন্যজনকে দেখতে পারে না বা হিংসা করে বা একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনের ধর্ম পালনকে মেনে নিতে চায় না, একজনের ধর্ম পালনে আরেকজনের বাধা দেয়। এই সমস্ত এছাড়াও ব্যক্তিগত ছাড়াও সমাজের নানা বিষয় নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব আমরা দেখতে পাই। এই দ্বন্দ্বের মীমাংসা করার জন্য রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে ক্রিয়াবাদী তাত্ত্বিকরা মনে করে থাকেন। 3 নম্বর হচ্ছে পরিকল্পনা এবং নির্দেশনা। প্রত্যেক মানুষের জীবনে যেমন পরিকল্পনা দরকার, যেমন ধরো আমরা কীভাবে এইচএসসি পরীক্ষায় পাশ করব, আমাদের একটা পরিকল্পনা আছে। যেমন আমি 3 মাসের মধ্যে এই বইগুলো শেষ করব, তারপরে আমি পরীক্ষায় অংশগ্রহণ করব, পরীক্ষা পাশ করার পরে আমি আবার ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। এরকম পরিকল্পনা আমাদের মধ্যে থাকে। ঠিক রাষ্ট্রেরও কিছু পরিকল্পনা থাকে। এই পরিকল্পনার মাধ্যমে যেমন রাষ্ট্রের অর্থনৈতিক দিকগুলো কীভাবে নিয়ন্ত্রিত হবে, রাজনৈতিক দিকগুলো কীভাবে নিয়ন্ত্রিত হবে, ব্যক্তিগত মানুষের জীবন পরিচালনা করার জন্য বা ধর্মীয় দিকগুলো কীভাবে নিয়ন্ত্রিত হবে, এই সব কিছুর একটা পরিকল্পনা থাকে এবং নির্দেশনা থাকে। এই পরিকল্পনা এবং নির্দেশনা ছাড়া একটা রাষ্ট্র কখনোই সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এই জন্য পরিচালনা রাষ্ট্রের সঠিক পরিচালনার জন্য পরিকল্পনা এবং নির্দেশনা দরকার। এই নির্দেশনাগুলো রাষ্ট্রের মাধ্যমেই সম্ভব, রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য ক্রিয়াবাদী তাত্ত্বিকরা মনে করেন রাষ্ট্রের একান্তই প্রয়োজন, কারণ এই রাষ্ট্রের কর্তৃত্ব ছাড়া বা রাষ্ট্রের একটা চেষ্টা ছাড়া বা রাষ্ট্রের মানুষের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের পরিকল্পনা এবং নির্দেশনা ছাড়া কখনো একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এই জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিকল্পনা এবং নির্দেশনা দরকার সেগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রয়োজন আছে। এটা হচ্ছে অন্যান্য সমাজের সাথে সম্পর্ক। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, অন্যান্য মানুষের সাথে মিলেমিশে সমাজে টিকে থাকে। মানুষের যেমন ব্যক্তিগত জীবনে যেমন অন্যান্য মানুষের সাহায্য সহযোগিতা দরকার, একটা দেশের বা একটা সমাজেরও অন্যান্য দেশের বা সমাজের সাহায্য সহযোগিতা দরকার হয়। যেমন ধরো আমরা কৃষিজ পণ্যের ক্ষেত্রে আমরা ধরি আমাদের দেশে সব কিছু উৎপাদিত হয় না, বা যা কিছু উৎপাদিত হয় ওই সমস্ত উৎপাদিত দ্রব্য দিয়ে আমাদের দেশের এত বেশি মানুষের চাহিদা মেটানো সম্ভব হয় না। ফলে আমরা ভারতের উপর বা চায়নার উপরে নির্ভরশীল থাকি। কিন্তু চায়না কী করে, চায়না টাকার বিনিময়ে আমাদেরকে দ্রব্য প্রদান করে থাকে। অর্থাৎ চায়না এবং ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে তাহলে তারা আমাদেরকে এই ধরনের সহযোগিতা করবে না, তাহলে আমরা সুস্থভাবে টিকে থাকতে পারবো না। আরেকটা উদাহরণ হচ্ছে শুধু খাদ্যদ্রব্য না, রাজনৈতিকভাবেও একটা দেশ আরেকটা দেশকে সহযোগিতা করে। যেমন ধরো 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আমাদেরকে চেয়েছিল, আমাদের এই বাংলাদেশকে তারা চেয়েছিল একটা ধ্বংসযজ্ঞে পরিণত করার জন্য, তাদের ইচ্ছামতো শাসন করার জন্য জনগণকে কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল অবৈধভাবে। এই জন্য তারা হত্যাযজ্ঞ শুরু করেছিল। কিন্তু ভারতের সহযোগিতায় আমরা কি করেছি, স্বাধীনতা পেয়েছি। এই ভারত যদি ওই সময় আমাদের সহযোগিতা না করতো, আজকে হয়তো আমরা স্বাধীন দেশে বসে কখনোই তোমাদেরকে আমি ক্লাস নিতে পারতাম না এবং তোমরা এই শান্তিতে ক্লাস নিতে পারতে না, হয়তো আমাদের দেশ আফগানিস্তানে পরিণত হতে পারত। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে ক্রিয়াবাদী তাত্ত্বিকদের মূল কথা হচ্ছে রাষ্ট্র একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান। এই প্রয়োজনীয় প্রতিষ্ঠান অবশ্যই দরকার এবং সমাজের অগ্রগতির জন্য, মানুষের টিকে থাকার জন্য এই রাষ্ট্রের কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা সবাই জানি যে আমরা যারা রাষ্ট্রে বসবাস করি আমরা জানি যে রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে একসময় রাষ্ট্র নামক এরকম কোনো কিছু ছিল কি না, বা রাষ্ট্র কি আসলেই মানুষের সব কিছু সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম? রাষ্ট্র কি কোনো বৈষম্য করে না, বা রাষ্ট্রের মধ্যে কোনো ত্রুটি নাই? এই রাষ্ট্র কি একান্তই প্রয়োজনীয় আমাদের? তাহলে আমরা এখনই বুঝতে পারবো দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি তাত্ত্বিকদের মতে রাষ্ট্র আসলে কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান না। এক্ষেত্রে আমি রুশোর বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট রুশোর কথা আলোচনা করব। রুশো বলেছেন যে এক সময় প্রকৃতির রাজ্যে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, সেই সময় মানুষের মধ্যে কোনো সমস্যা ছিল না, সবাই মিলেমিশে বসবাস করছিল। কিন্তু একটা সময় যখন ব্যক্তিগত মালিকানার তিনি হবসের বিপরীত ছিলেন। হবস বলেছিলেন যে প্রকৃতির রাজ্যে একসময় বিশৃঙ্খল অবস্থা ছিল, এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ রাষ্ট্র তৈরি করেছে। কিন্তু
রুশো বলেছেন না, প্রকৃতির যে মানুষ শান্তিপূর্ণভাবেই বসবাস করেছিল, কিন্তু একটা সময় যখন ব্যক্তিগত মালিকানার উৎপত্তি হয়, এই ব্যক্তিগত মালিকানার উৎপত্তির ফলে সমাজে দ্বন্দ্ব দেখা দেয় এবং এই দ্বন্দ্ব থেকে নিরসনের জন্য মানুষ রাষ্ট্র তৈরি করে। তো রুশো বলেছেন যে আসলে এই দ্বন্দ্ব নিরসনের জন্য না, যারা আসলে ক্ষমতাবান, যাদের হাতে সম্পত্তির মালিকানা বেশি ছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই বেসিকলি রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্র শুধুমাত্র ক্ষমতাবান এবং যাদের বেশি সম্পত্তি, যাদের বেশি ক্ষমতা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র তৈরি হয়েছে। তোমরা ইতিমধ্যেই বোঝার চেষ্টা করছো যে আমরাও সবাই একটা রাষ্ট্রে বসবাস করি। আসলে রাষ্ট্রের আইন কানুন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, কারণ প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবী তুমি বেশিরভাগ রাষ্ট্রের দিকে দেখলে কিছু হাতে গোনা কিছু রাষ্ট্র যারা মহৎ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তাদের দেশকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে এবং আইন কানুনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে যারা অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তারা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ রাষ্ট্রই পৃথিবীতে এখনও বৈষম্যের একটা প্রতীক। কারণ আমি এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো তোমরা, 1 নম্বর কারণটা তাত্ত্বিক দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গিদের 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর তারা বলেছে রাষ্ট্র সুবিধাভোগী শ্রেণীর স্বার্থ রক্ষা করে। এটা সত্য কথা কিনা আমরা সবাই জানি। অর্থাৎ যে একটা দেশে যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান, যাদের সব সম্পত্তি বেশি, যাদের ক্ষমতা বেশি, বাহুবল বেশি, রাষ্ট্র তাদেরকে শাস্তি দিতে পারে না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র তাদেরই পক্ষ নেয়। আমাদের দেশে দেখবে তোমরা, আমাদের দেশে না, বেশিরভাগ দেশেই দেখবে তোমরা এই সুবিধাভোগী শ্রেণীদের সাথে রাষ্ট্রও পেরে ওঠে না। অর্থাৎ রাষ্ট্র যারা চালায় তাদের দোষ 100% আমি বলবো না, কারণ তাদেরও সীমাবদ্ধতা আছে। কারণ তারা যদি ওই রাষ্ট্রের বিশাল সুবিধাভোগী শ্রেণীদেরকে বিশাল সুবিধাভোগী শ্রেণীদের বিপক্ষে দাঁড়িয়ে একচ্ছত্রভাবে সমতা তৈরি করার চেষ্টা করে, তাহলে ওই সুবিধাভোগী শ্রেণীর মানুষরা এতই শক্তিশালী যে ওরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তিদেরও পরাজিত করতে পারে। এই জন্য রাষ্ট্র কী করে, ওই সমস্ত সুবিধাভোগী শ্রেণীর মানুষদের সাথে লেয়াজো বা সুসম্পর্ক তৈরি করে। অর্থাৎ তারাও টিকে থাকার জন্য একটা সুসম্পর্কের মাধ্যমে সুবিধাভোগী শ্রেণীদেরকে তারা বেশি সুবিধা ভোগ করার জন্য রাস্তা তৈরি করে দেয়, অন্যদিকে সুবিধাহীন মানুষদের তারা বঞ্চিত করতে বাধ্য হয়। অর্থাৎ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, দ্বন্দ্ববাদী তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি মতে রাষ্ট্র হচ্ছে সুবিধাভোগী শ্রেণীর স্বার্থ রক্ষা করে থাকে। আমরা সবাই জানি যে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাষ্ট্র বড় বড় রাঘব বোয়াল যারা আছে, ক্ষমতাবান ব্যক্তি যারা আছে, তাদেরকে শাস্তি দিতে পারে না। গরিব মানুষকে বা ক্ষমতাহীন মানুষকে তারা শাস্তি দিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র হচ্ছে শোষণের হাতিয়ার। এক্ষেত্রে আমি একজন বিখ্যাত তাত্ত্বিক, আমরা বিখ্যাত সমাজবিজ্ঞানীর নাম জানি, কার্ল মার্কস। উনি বলে গেছেন যে মানব ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ একটা শ্রেণী আরেকটা শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মানব ইতিহাসটা পরিচালিত হচ্ছে। অর্থাৎ তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান না, বরং রাষ্ট্র হচ্ছে একটা শোষণের হাতিয়ার। শোষণের হাতিয়ার মানে ইনি পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য, উনি কয়েকটা সমাজের বৈশিষ্ট্য দিয়েছেন। উনি বলেন যে আদিম সাম্যবাদী যে সমাজ ছিল, ওই সময় রাষ্ট্রও ছিল না, মানুষের মধ্যে কোনো শোষণও ছিল না, মানুষের মধ্যে সমতা বিরাজ করত। অর্থাৎ প্রকৃতির রাজ্যে মানুষ বসবাস করে সবাই মিলেমিশে থাকত। কিন্তু যখনই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, এই রাষ্ট্র কী করেছে, হ্যাভ এবং হ্যাভ নট, অর্থাৎ যাদের আছে এবং যাদের নাই, দুইটা ভাগ করে ফেলছে। এই ভাগ করে যাদের বেশি সম্পত্তি আছে, যাদের ক্ষমতা বেশি, তাদেরকে সবসময় সহযোগিতা করে গিয়েছে। এর ফলে রাষ্ট্র হচ্ছে একটা শোষণের হাতিয়ার। অর্থাৎ আমরা যদি দাস সমাজের দিকে দেখি, দাস সমাজে রাষ্ট্র কী করেছে, সব ক্ষেত্রে দাস মালিকদের সহযোগিতা করেছে। দাসদের হত্যা করলেও রাষ্ট্র বিচার করতো না, কারণ দাস মালিকদের ক্ষমতা বেশি ছিল। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে রাষ্ট্র আসলে শোষণের হাতিয়ার। আবার ফিউডালিজম বা সামন্তবাদী সমাজেও আমরা হিস্ট্রিতে জেনেছি যে ভূমিদাসদের অধিকার ছিল না, ওরা ভূমিদাসদেরকেও শোষণ করতে হচ্ছে ল্যান্ডলর্ড বা সামন্ত প্রভুরা। সেক্ষেত্রে রাষ্ট্র বড় কোনো ভূমিকা পালন করতে পারেনি। অর্থাৎ রাষ্ট্র ওই সামন্ত প্রভুদেরই সহযোগিতা করেছে এবং ভূমিদাসদেরকে শোষণ করেছে। আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে আমরা যদি দেখি, তাহলে দেখবে এখানেও রাষ্ট্র পুঁজিপতিদের সহযোগিতা করে। তোমরা দেখবা যে উন্নত দেশগুলোতে শ্রমিক শ্রেণীরা বা গার্মেন্টস এমপ্লয়িরা বা বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর কর্মচারীরা তারা ব্যাপক আন্দোলন করে। মাঝে মাঝে কেন আন্দোলন করে? তাদেরকে প্রাপ্য মজুরি দেওয়া হয় না। এই
গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, বিলিয়ন ডলার ইনকাম করে, কিন্তু তারা শ্রমিকদেরকে তাদের প্রাপ্য মজুরি দেয় না, তাদেরকে ট্রেড ইউনিয়ন গঠন করতে দেয় না, তাদেরকে সংঘবদ্ধ হতে দেয় না, তাদেরকে কোনো প্রতিবাদ করতে সুযোগ দেওয়া হয় না। রাষ্ট্র কী করে, ওই পুঁজিপতিদের পক্ষ নিয়ে পুলিশ বা সেনাবাহিনী নামিয়ে ওই সমস্ত শ্রমিক শ্রেণীকে কী করে, তাদের অধিকার থেকে এবং তাদের আন্দোলন থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে রাষ্ট্র, আমাদের দেশের রাষ্ট্র অনেক চেষ্টা করছে শ্রমিক শ্রেণীদের তাদের প্রাপ্য মজুরি দেওয়ার জন্য। বর্তমান সরকার অনেক চেষ্টা করছে। এক সময় শ্রমিক শ্রেণীদের বেতন ছিল 2,000-2,500 টাকা, এখন তারা প্রায় 10,000 টাকার কাছাকাছি বেতন পায়, বা অনেক টাকার মোটামুটি একটা মানে সমতা অবস্থায় চলে আসছে। তারপরেও দেখা যায়, আমরা দেখি যে আমাদের দেশে এখনও শ্রমিক শ্রেণীরা শোষিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা ধরি, কোনো পুঁজিবাদী বড় কোনো গার্মেন্টস ওনারকে কখনোই অ্যারেস্ট করতে আমরা দেখি নাই বা শাস্তি দিতে দেখি নাই, কারণ তারা শ্রমিক শ্রেণীদেরকে বেতন না দিলেও তারা আইনের ঊর্ধ্বে থেকে যায়। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো রাষ্ট্র একটা শোষণের হাতিয়ার। রাষ্ট্র হচ্ছে অসমতার প্রতীক। অর্থাৎ রাষ্ট্র যদি একটা নির্দিষ্ট মানে সুবিধাভোগী শ্রেণীদেরকে সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকে, তাদেরকে শাস্তি না দেয়, তাদেরকে আরও প্রোটেকশন বা নিরাপত্তা দেওয়া হয় বেশি করে, অন্যদিকে সুবিধা বঞ্চিত মানুষদেরকে বঞ্চিত করা হয়, তাদের অধিকার হরণ করা হয়, তাহলে আমরা বলতে পারবো রাষ্ট্র হচ্ছে একটা অসমতার প্রতীক। অর্থাৎ রাষ্ট্র তৈরি হয়েছে মানুষের মধ্যে ডিভিশন তৈরি করার জন্য, বৈষম্য তৈরি করার জন্য। অর্থাৎ রাষ্ট্র একটা আধ্যাত্মিক কোনো প্রতিষ্ঠান না, মানুষের তৈরি একটা প্রতিষ্ঠান, এবং এক শ্রেণীর মানুষকে সুযোগ সুবিধা বেশি দেওয়ার জন্যই এই রাষ্ট্রের তৈরি হয়েছে। তাহলে আমরা দুই ধরনের দৃষ্টিভঙ্গি পড়েছি। এক ধরনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ক্রিয়াবাদী, তারা বিশ্বাস করে যে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, রাষ্ট্রের উপযোগিতাই হচ্ছে রাষ্ট্র তৈরি করেছে। অন্যদিকে দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি মতে আমরা জেনেছি যে রাষ্ট্র আসলে কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান না, এটা একটা শোষণের হাতিয়ার, এবং রাষ্ট্র সমাজের মানুষের মধ্যে অসমতা তৈরি করে। পেজে যাই আমরা, ক্ষমতা ও কর্তৃত্ব পড়বো। আমরা সবাই জানি ক্ষমতা ও কর্তৃত্ব কী জিনিস, তবে মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, ক্ষমতা ও কর্তৃত্ব একসাথে গুলিয়ে ফেলি, তাহলে এক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়। আমরা আগে ক্ষমতা জানবো। ক্ষমতা আমরা সবাই জানি, মুখে মুখে সবাই বলি যে ক্ষমতা জোর করে এটা দখল করে ফেলেছে, জোর করে একে হত্যা করেছে, জোর করে রেপ করেছে, আমরা এই সমস্ত প্রায় শুনতে পাই। এটা হচ্ছে ক্ষমতা। অর্থাৎ অন্যকে তোয়াক্কা না করে একজন মানুষ যখন অন্য মানুষের উপর তার জোর খাটায় বা তার বাহুবল দেখায়, তার থেকে সম্মতি আদায় করে নেয়, স্বাভাবিকভাবে মৌখিকভাবে আমরা এটাকে ক্ষমতা বলি। আচ্ছা, ডেভিড পোপেনো নামক একজন সমাজবিজ্ঞানী আছেন, উনি ক্ষমতার একটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা দেখতে পাচ্ছ। অন্যান্যরা সহযোগিতা করুক বা নাই করুক, তাদের কাজকর্মকে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করার যোগ্যতার নামই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ আমরা মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের বিভিন্ন জায়গায় যারা ক্ষমতাবান, তারা জোর করে ক্ষমতাহীনদের জায়গা জমি দখল করে বা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করে। অর্থাৎ এক্ষেত্রে যাদের জায়গা, তাদের কোনো সম্মতি নেওয়া হয় না বা তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না, এটার নাম হচ্ছে ক্ষমতা। অর্থাৎ অন্যরা সহযোগিতা করুক, অন্যরা মানুক বা নাই মানুক, আমার ক্ষমতা থাকলে আমি এটা অন্যদের উপর চাপিয়ে দেবো। আমার বিশ্বাস, আমার মূল্যবোধ, আমার চিন্তাভাবনা আমি অন্যদের উপর চাপিয়ে দিব এবং আমার মতো করে ওদেরকে পরিচালিত বা নিয়ন্ত্রিত করার যোগ্যতার নাম হচ্ছে ক্ষমতা। এটা আসলে যোগ্যতা বললে ভুল বোঝায়, যোগ্যতা না, এটা আসলে একটা খারাপ গুণ। অর্থাৎ জোর করে ক্ষমতা প্রয়োগ করা কখনোই সমাজের জন্য মঙ্গল হতে পারে না। আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী শেপার্ড বলেছেন, অন্যদের ইচ্ছা থাক বা না থাক, তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার যোগ্যতার নামই হচ্ছে ক্ষমতা। সেম জিনিস। অর্থাৎ অন্যদের ইচ্ছা থাকুক বা না থাকুক, আমি আমার মতামত বা বিশ্বাস বা মূল্যবোধকে অন্যদের উপর চাপিয়ে দিব বা অন্যদেরকে নিয়ন্ত্রিত করব, এটার নাম হচ্ছে ক্ষমতা। সমাজবিজ্ঞানী স্মেলসার নামক একজন ব্যক্তি আছেন, উনি বলেছেন, ক্ষমতা হচ্ছে অন্যদের উপর কারো ইচ্ছা চাপিয়ে দেওয়ার সামর্থ্য এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সম্পদ ও সুযোগকে কাজে লাগানোর যোগ্যতা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেম কথা। অর্থাৎ ক্ষমতা হচ্ছে কারো ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া এবং এইভাবে জোর করে সম্পদ এবং সুযোগকে কাজে লাগানো বা নিজের ব্যক্তিগত কাজে লাগানোর নাম হচ্ছে ক্ষমতা। এখন আমরা কর্তৃত্ব একটা উদাহরণ। তাহলে কর্তৃত্ব কি? দুটা সেম মনে হলেও আসলে দুটোর মধ্যে একটা ভিন্নতা আছে। আমি ইচ্ছা করলে কোনো মানুষকে তার সম্পত্তি থেকে, তার ব্যক্তিগত মূল্যবোধ থেকে সরিয়ে দিতে পারবো না। যদি সরিয়ে দিতে চাই, এটা হচ্ছে ক্ষমতা। কিন্তু আমি যদি
মনে করি যে একজন ব্যক্তি যে জমির উপর বসবাস করতেছে সেই জমির মালিকানা তার না, অবৈধভাবে সে ওখানে বসবাস করতেছে, আমি যদি তাকে ওখান থেকে বৈধভাবে সরিয়ে দিই সেটার নাম হচ্ছে কর্তৃত্ব। অর্থাৎ বৈধতা, ক্ষমতা প্রয়োগের সাথে যদি বৈধতা শব্দটা যুক্ত হয় তখন সেটার নাম হচ্ছে কর্তৃত্ব। দেখো তোমরা একটা বিখ্যাত সংজ্ঞা, কর্তৃত্ব হলে এমন একটি অবস্থা যেখানে একজন লোক কোনো আদেশ বা নির্দেশ মেনে চলবে এমন একটি সম্ভাবনা থাকে। অর্থাৎ আমি যদি কারো উপর কোনো কিছু চাপিয়ে দিই, সেক্ষেত্রে যার উপর চাপিয়ে দেব সে এই ক্ষমতা, আদেশ বা নির্দেশ মেনে চলার একটা সম্ভাবনা থাকতে হবে, অর্থাৎ মেনে চলতে হবে। কেন মেনে চলতে হবে? এটা একটা বৈধ ক্ষমতা। অর্থাৎ সরকার যদি মনে করে যে একটা মানুষ, পাঁচজন মানুষ একটা অবৈধ জায়গা দখল করে আছে, সরকার ওদেরকে সরিয়ে দিতে পারবে। এই সরিয়ে দিতে গেলে ওই মানুষগুলোকে এটা মেনে নিতে হবে, কারণ ওইটা তাদের জায়গা না, সরকার তাদেরকে বৈধভাবে সরাচ্ছে। বস্তুত প্রাতিষ্ঠানিক এবং বৈধ ক্ষমতায় হচ্ছে কর্তৃত্ব। তোমরা দেখো, প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠান যেটাকে সমর্থন করে, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র কী করে ক্ষমতা বাস্তবায়ন করে, এই রাষ্ট্র যে ক্ষমতাটা বাস্তবায়ন করবে সেটার নাম হচ্ছে কর্তৃত্ব। অর্থাৎ যে ক্ষমতার সাথে বৈধতা থাকবে, যেমন একজন ক্রিমিনাল কোনো ক্রিমিনাল কাজ করার পর সরকার পুলিশ পাঠায় তাকে ধরার জন্য, সেক্ষেত্রে ক্রিমিনাল কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না, কারণ ক্রিমিনাল জানে সে অপরাধ করছে, সেক্ষেত্রে ক্রিমিনালের কোনো কিছু করার থাকে না, অর্থাৎ সে পুলিশের হাতে ধরা দেয় বা পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। এটার নাম হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব হচ্ছে এমন এক বৈধ ক্ষমতা, সমাজবিজ্ঞানী পপেনও বলেছেন, কর্তৃত্ব হচ্ছে এমন এক বৈধ ক্ষমতা যার প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে। অর্থাৎ যে ক্ষমতার প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে সেটার নাম হচ্ছে কর্তৃত্ব। এখন নেক্সট চলে যাব আমলাতন্ত্র কী। আজকে আমরা একটু আলোচনা করব আমলাতন্ত্রটা কি। আমরা সবাই জানি আমলাতন্ত্র একটা সরকার পরিচালনা করার পদ্ধতিকে আমলাতন্ত্র বলা হয়। তারপরে আমরা এগুলো ডেফিনিশনটা একটু দেখে নিব। তোমরা এখানে দেখো, সহজ কথায় আমলাতন্ত্র বলতে বোঝায় এমন এক ধরনের আনুষ্ঠানিক সংগঠন যেখানে দক্ষতা অর্জনের জন্য একটি সুশৃঙ্খল নিয়ম রীতি এবং ক্ষমতার ক্রমোচ্চ ব্যবস্থা বিদ্যমান থাকে। অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে এমন একটি সংগঠন যেখানে কিছু নিয়ম রীতি রয়েছে যেগুলো খুবই সুশৃঙ্খল এবং যেখানে ক্ষমতার একটা উঁচু নিচু ক্রমোচ্চ অবস্থার বিরাজমান থাকে। কেমন করে? আমলাতন্ত্র হচ্ছে আসলে সরকার পরিচালনা করার পদ্ধতিকে আমলাতন্ত্র বলা হয়। ইউরোপে রাষ্ট্র পরিচালনা করার জন্যই সর্বপ্রথম এই আমলাতন্ত্র বা সরকার পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্রের নিয়মকানুনগুলো বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রের কার্যগুলো পরিচালনা করার জন্য কিছু মানুষকে নিয়োগ দেওয়া হয়। এই মানুষগুলা যে নিয়ম নীতি অনুসারে রাষ্ট্র পরিচালনা করে সেটার নাম হচ্ছে আমলাতন্ত্র। রবার্টসন নামে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী আছেন, উনি বলেছেন, বিউরোক্রেসি ইজ এ হায়ারার্কিক্যাল অথরিটি স্ট্রাকচার দ্যাট অপারেটস আন্ডার এক্সপ্লিসিট রুলস অ্যান্ড প্রসিডিউরস। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিউরোক্রেসি, আমলাতন্ত্র হচ্ছে একটা হায়ারার্কিক্যাল অথরিটি। হায়ারার্কিক্যাল মানে হচ্ছে উঁচু নিচু, মানে যেখানে কিছু মানুষ উপরের পোস্টে থাকবে, আবার কিছু মানুষ নিচের পোস্টে থাকবে, কিছু মানুষ মিডল পোস্টে থাকবে। কর্তৃত্বের একটা উঁচু নিচু ভাগ থাকে। অর্থাৎ হায়ারার্কিক্যাল অথরিটি স্ট্রাকচার দ্যাট অপারেটস, যেটা পরিচালিত হয় আন্ডার কিছু এক্সপ্লিসিট রুলস অ্যান্ড প্রসিডিউরস, কিছু গুরুত্বপূর্ণ আইন কানুন এবং নীতির মাধ্যমে। বিউরোক্রেসিস আর ফাউন্ড ইন অল ফর্ম অর্গানাইজেশন। পৃথিবীতে যতগুলো অর্গানাইজেশন আছে সবগুলোতে এক ধরনের নিয়মকানুন পরিচালিত হয়, অর্থাৎ সব জায়গায় আমলাতান্ত্রিকতা দেখা যায়, আমলাতান্ত্রিক সরকার পদ্ধতি বা কোনো প্রতিষ্ঠান পদ্ধতি রয়েছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি আমলাতন্ত্র হচ্ছে এমন একটা সংগঠন যেখানে কিছু নিয়মকানুন রয়েছে এবং এই নিয়মকানুনগুলো কিছু ব্যক্তি কর্তৃক পরিচালিত হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই আমলাতন্ত্রটা খুবই পপুলার। অর্থাৎ বর্তমান বিশ্ব আমলাতন্ত্র ছাড়া পরিচালিত হতে পারে। এখন আমরা আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জানলে তোমরা বুঝতে পারবে আমলাতন্ত্র আসলে কি। প্রথমত শ্রম বিভাজন, ডিভিশন অফ লেবার বলে এটাকে ইংরেজিতে। শ্রম বিভাজন মানে হচ্ছে এখানে এক একজনের জন্য এক এক রকম কাজ রয়েছে। অর্থাৎ কেউ করবে উঁচু শ্রেণীর কাজ, কেউ করবে নিচু শ্রেণীর কাজ, অর্থাৎ কেউ সিদ্ধান্ত নিবে, কেউ বাস্তবায়ন করবে, কেউ সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা করবে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কাজের পার্থক্য আছে, এই পার্থক্যটাকে বলে শ্রম বিভাজন। অর্থাৎ কিছু মানুষ কিছু কাজের জন্য স্পেশালি নিয়োগ হবে, এই জন্য এটাকে বলে, আর কিছু মানুষ অন্য কিছু কাজের জন্য নিয়োগ হবে। অর্থাৎ এখানে কাজের ভিন্নতা আছে, এই জন্য এটাকে বলে এখানে শ্রম বিভাজন বিদ্যমান। 2 নম্বর হচ্ছে কর্তৃত্বের ক্রমোচ্চ ব্যবস্থা। তোমরা অলরেডি বুঝে গেছো এখানে উঁচু নিচু, কর্তৃত্বের উঁচু নিচু। যেমন আমরা যদি ধরি যে আমাদের কলেজে প্রিন্সিপাল হচ্ছে সবচেয়ে হায়ার অথরিটি,
উনি হচ্ছে সবচেয়ে উঁচু। তারপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল, অর্থাৎ ভাইস প্রিন্সিপাল হচ্ছে ঠিক প্রিন্সিপালের নিচে, উনিও হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কড পার্সন ইন কলেজ। অর্থাৎ তারপরে হচ্ছে বিভিন্ন বিভাগের প্রফেসররা, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর হচ্ছে লেকচারার। অর্থাৎ এইভাবে আমলাতন্ত্রের মানে পদগুলোর কী হয়, উঁচু নিচু ব্যবস্থা থাকে। আমরা যদি একটা ব্যাংকে দেখি, দেখো যে ব্যাংকের সর্বোচ্চ পদে আছে হচ্ছে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তারপর ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। একটা ব্যাংকের শাখাতে গেলে আমরা দেখবো যে ম্যানেজার সর্বোচ্চ পদে আছে। অর্থাৎ এভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পদ রয়েছে এবং এগুলোর কর্তৃত্ব আলাদা আলাদা। লিখিত নিয়মকানুন আমলাতন্ত্র পরিচালিত হওয়ার জন্য, অর্থাৎ একজন আমলা বলতে আমরা সরকারি কর্মকর্তাকেই বুঝি। এই আমলা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, কীভাবে কীভাবে তার চাকরি বা কীভাবে তার দায়িত্ব পালন করতে হবে, এগুলো সব কিছু লিখিত থাকে। অর্থাৎ এই লিখিত নিয়মকানুনের বাইরে কোনো কাজই আমলারা করতে পারে না। অর্থাৎ আমলাতন্ত্র যেহেতু একটা সংগঠন পরিচালনার জন্য কিছু লিখিত নিয়মকানুন থাকে, এই নিয়মকানুনগুলো সঠিকভাবে পরিচালিত হয় এবং এই নিয়মকানুনের উপর ভিত্তি করেই আমলাতন্ত্র পরিচালিত হয়। নৈর্ব্যক্তিকতা মানে হচ্ছে কোনো মানুষকে যারা আমলা, তারা কোনো মানুষকে তার ধর্ম, বর্ণ, কোনো কিছুর জন্য কোনো মানুষকে বৈষম্য করতে পারবে না, কাউকে স্পেশাল চোখে দেখতে পারবে না, অর্থাৎ কাউকে বিশেষ সুবিধা দিতে পারবে না। অর্থাৎ তারা খুবই নিরপেক্ষতা অবলম্বন করবে তাদের কাজ পরিচালনা করার জন্য। কারণ একটা সংগঠন যদি সঠিকভাবে পরিচালিত হতে চায়, তাহলে এখানে নিরপেক্ষতা থাকতে হবে এবং মেধার সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। এই জন্য এটাকে বলে নৈর্ব্যক্তিকতা। অর্থাৎ এখানে সব কিছু ফেয়ারলি পরিচালিত হবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না। এটা হচ্ছে নিরাপত্তা। আমলাতন্ত্রে যারা চাকরি করে, যারা আমলা, তাদের চাকরির একটা নিরাপত্তা থাকে। কারণ যারা আমলা দেশ পরিচালনা করবে, তাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমলাতন্ত্রটা সঠিকভাবে পরিচালিত হবে না। সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে। এই জন্য আমলাতান্ত্রিক বৈশিষ্ট্যের এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিরাপত্তা রয়েছে। যারা চাকরি করে, যারা আমলা, তাদের চাকরির একটা নিরাপত্তা রয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে আর কোনো কিছু আলোচনা করবো না, তোমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিও। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আজকে আর কোনো গত ক্লাসের মতো কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমি তোমাদের ধর্ম নিয়ে আলোচনা করবো। ধর্ম একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, তোমরা একটু পড়ে নিবে। আশা করি আগে থেকে পড়ে নিলে তোমরা একটু বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, আশা করি। খোদা হাফেজ।